আজকের গল্প খাজিদা পারভিনের লেখা অবাধ্য মন পাখি। একটা নিজস্ব গাড়িও নি, কি নিয়ে এত অহংকার করেন? এই একটা কথা নিশার মাথার পোকাগুলোকে জীবন্ত করে দিয়েছে। এখন গাড়ি কেনা না অবধি তার মাথা ঠান্ডা হবে না। যেমন কথা তেমন কাজ। চন্দনকে সাথে নিয়ে নিশা চলে গেল শহরের সবচেয়ে বড় রয়্যাল এনফিল্ড আর স্পোর্টস বাইকের শোরুমে। কোনো দ্বিধা না করেই শোরুমের সবচেয়ে সুন্দর কুচকুচে কালো আর সবচেয়ে দামি বাইকটা কিনে ফেলল। শোরুম থেকে বের হওয়ার সময় সে রাস্তার পাশের এক নার্সারি থেকে খুব যত্ন করে 3টে কালো গোলাপের চারা কিনে বাইকের পেছনে বাঁধল। এগুলো ছিল 3 ধর্ষকের প্রতি তার নীরব ডেডিকেশন। রেজিস্ট্রেশন কার্ড রাখা ফাইলটা দাঁত দিয়ে কামড়ে ধরে নতুন বাইকের এক্সেলেটরে সজোরে মোচড় দিয়ে ধুলো উড়িয়ে এসে থামল নিজের বাড়ির উঠোনে। বাইক থেকে নেমেই সে চিৎকার দিয়ে ডাকলো, জাহানারা ডার্লিং, ও মাই সুইট হার্ট জাহানারা বেগম, জলদি বাইরে আসো। জাহানারা বেগম হাতা হাতে বের হয়ে এলেন, মুখ ঘামে ভেজা। এমনিতেই অনেক গরম, রান্না করতে গিয়ে তার এমন হাল। অত বড় চকচকে কালো বাইক আর নিশার ভাব দেখে চোখ কপালে তুললেন। নিশা বাইকের উপর পোজ দিয়ে হেসেই বলল, দেখো ডার্লিং, তোমার মেয়ের নতুন বিএমডাব্লিউর খালাতো ভাই। এখন থেকে তোমার মেয়ে যখন এই পঙ্খিরাজের ওপর ছুঁড়ে হাইওয়ে দিয়ে উড়াল দেবে, তখন পাড়ার সব ছেলের হার্ট অ্যাটাক হওয়া অবধারিত। কেমন হয়েছে আমার পঙ্খিরাজ, বলো? জাহানারা বেগম স্তব্ধ হয়ে তার দিকেই তাকিয়ে রইলেন। নিশাও তার ভাব বোঝার চেষ্টা করছে। তিনি হাতের হাতাটা উঁচিয়ে নিশার দিকে ছুঁড়ে মারলেন, চিৎকার করলেন, হারামজাদি, এত টাকা নষ্ট করিস কেন তুই? সারাদিন পাড়ায় পাড়ায় মারপিট করিস। কতবার বলেছি ব্যবসার কাজে মন দিতে। আমার ভাইটা একা সবকিছু সামলে মরছে, আর এখন তুই আবার এত টাকা খরচ করে এই জমদুধ কিনে আনছিস। আজ তোরে আমি এই হাতা দিয়েই পিটাবো, দাঁড়া তুই। জাহানারা হাতাটা তুলতে গেলে নিশা ততক্ষণে হাসতে হাসতে বাইক থেকে নেমে এক লাফে ঘরের ভেতরে পালিয়ে যায়। ইন্সপেক্টর আব্রাহাম ক্রুশ টেবিলের ওপর 2 হাত রেখে ঝুঁকে বসে আছেন। তার সামনে চেয়ারে বসে ভয় কাঁপছে সেই কাঠের দোকানের মালিক। আব্রাহাম চড়া গলায় টেবিল চাপড়ে পড়লেন, সোজা ভাষায় বল, কাল রাতে দোকানে কারা কারা ছিল? যদি সত্যি না বলিস, তোকে দোকানে আগুন লাগিয়ে খুন করার অপরাধে অ্যারেস্ট করে জেলের ভেতর পুরব। ভালোই ভালোই বলছি, বলে দে। দোকানি আর চাপ সহ্য করতে পারল না। সে কেঁদে ফেলে বলল, স্যার, মোবারক, সুজন আর জাভেদ ছিল। ওই বাচ্চাটাকে ধর্ষণের পর পুলিশের কাছ থেকে বাঁচার জন্য আমার দোকানেই ছিল। বিশ্বাস করুন, আমি প্রথমে থাকতে দিতে চাইনি, পরে ওরা আমার বউ বাচ্চার ক্ষতি করার কথা বলে দেখিয়েছে, তাই আমি রাজি হয়েছি। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমি মাফ করে দিন। সে আব্রাহামের পা ধরে কাঁদতে শুরু করলো। নাম 3টা শোনা মাত্রই আব্রাহামের কপালে চিন্তার ভাঁজ পড়ল। আব্রাহামের খটকা লাগলো। তাহলে এই আগুন কোনো দুর্ঘটনা নয়, ওই 3 জনকে ইচ্ছে করে আটকে রেখে পুড়িয়ে মারা হয়েছে, নাকি আরও কিছু করা হয়েছে? ঠিক এই সময় পেছনে ভারী বুটের শব্দে আব্রাহাম পেছনে তাকালো। ভেতরে ঢুকলেন মোবারকের বাবা মাফিজ জমিদার। তাকে দেখে দোকানি মাথা নিচু করে বসে রইল। তিনি একবার দোকানির দিকে নিজের দৃষ্টি সরিয়ে আব্রাহামের দিকে স্থাপন করলেন। তিনি আরেকটু এগিয়ে এসে আব্রাহামের টেবিলের ওপর হাত চাপড়ে ধমকে সুরে বললেন, ইন্সপেক্টর, মন দিয়ে হুনো, আমার সোনার টুকরো পোলারে জ্যান্ত পুরাইয়া মারা হইল, আর আপনি থানায় বৈশা মাসি মারতাছেন। আমি 24 ঘন্টার মধ্যে আমার পোলার খুনিরে খাঁচায় দেখতে চাই, নইলে আপনার এই উর্দির চাকরি আমি 1 মিনিটে খেয়ে দেবো। কথাটা মাথায় রাখবেন। আমার চল জ্যান্ত আদরের পোলা। বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন, কিন্তু তার চোখ মুখে রাগ স্পষ্ট। আব্রাহাম চেয়ার ছেড়ে সোজা হয়ে দাঁড়ালেন, তার চওড়া বুকটা ফুলিয়ে। জমিদার সাহেবের চোখের দিকে চোখ রেখে ধারালো গলায় বললেন, মুখ সামলে কথা বলুন, নয়তো এখনই আপনাকে খাঁচায় ভরে দিব। যখন আপনার ওই সোনার টুকরো পোলাটা একটা ছোট নাবালিকা এতিম মেয়েকে গ্রেফতার করেছিল, তখন আপনার ওই ক্ষমতা কোথায় ছিল? তখন কোন গর্তে লুকিয়েছিলেন? নিজের ছেলেকে তো পশুর মতো করে মানুষ করেছেন।
এখন সেই পশুর বিচার যখন উপরওয়ালা ডিরেক্ট করে দিছে, তখন আমার কাছে কান্দেন কেন? যান, নিজের ঘরে গিয়ে তওবা করেন। তার মানে তুমি খুনিটা ধরবা না? খুন যেহেতু হয়েছে তখন অবশ্যই তদন্ত করব, কিন্তু তা আপনার কথাই নয়। আব্রাহামের কথায় জমিদার রাগে ফুঁসতে ফুঁসতে থানা থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে আব্রাহামের চাকরি খেয়ে দিবেন বলে শাসিয়ে গেলেন। জমিদার চলে যেতেই আব্রাহাম আবার চেয়ারে বসলেন। তার মাথায় হুট করে সকালের পার্সেলটার কথা মনে পড়ল। সেই লাল চুড়ি, টিপ, কানের দুল আর সেই চিরকুট। চোখ বুঝতেই আব্রাহামের চোখের সামনে ভেসে উঠল নিশার সেই বাঘিনী চোখ দুটো। সবকিছু যেন একটা সুতোর মতো গিয়ে মিশল নিশার ওপর। দোকানিকে উদ্দেশ্য করে বলেন, তুমি এখন যাও, দরকার পড়লে আবারও ডাকবো। সে চলে যেতেই আব্রাহাম কিছুক্ষণ টেবিলে মাথা গুজে দিয়ে বসে রইল। তারপর নিজের জিপের চাবিটা তুলে নিয়ে সে সোজা রওনা হলেন নিশার বাড়ির উদ্দেশ্যে। বাথরুমে শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিশা পুরো দমে চিল মেজাজে। 2 হাত দিয়ে কাল্পনিক মাইক বানিয়ে সে উন্মাদের মতো মাথা দুলিয়ে হিন্দি আইটেম গান গেয়ে চলেছে। আরে কুত্তি কামিনো লঙ্কি কা লাড্ডু ও परदेसिया परदेसिया क्या ये सच है पिया, না না ইয়ে গলত है पिया, পরীক্ষায় তো আমি ডাব্বা মারবো পিয়া। ঠিক এই সময় বাথরুমের দরজার উপর থাবা পড়ল রহিমার। ও নিশা আপা, জলদি বাইরে আসেন। ওই যে আগের দিনে সেই রাক্ষসের মতো দেহের পুলিশ অফিসার আবার এসেছে, আপনার সাথে কথা বলবে। পুলিশের কথা শুনে নিশা চরম বিরক্তিতে শাওয়ারটা বন্ধ করলো। কপালে ভাঁজ ফেলে বাথরুমের ভেতর থেকেই চড়া গলায় বলল, এই খবিশ পুলিশের কি আর কোনো কাজ কাম নাই? সকাল দুপুর বিকেল রাত যাই হোক না কেন আমারই লাগবে। সে তোয়ালেটা মাথায় জড়াতে জড়াতে বলল, রহিমা, ওরে গিয়ে 1 বদনা চা দে, চিনি বেশি দিবি যাতে ডায়াবেটিস হয়ে তাড়াতাড়ি মারা যায়। আসছি আমি। হয় মানে বদনাতে দিব? কেমন যেন দেখায় না, একটা কাপে দি। দেবাল, বাইর হ আমার ঘর থেকে। রহিমা আর 1 মিনিটও দাঁড়ালো না, দ্রুত পায়ে বেরিয়ে গেল। ড্রয়িং রুমের সোফায় বসে ফোন স্ক্রল করছে আব্রাহাম। ফোন থেকে চোখ উঠিয়ে সামনে তাকাতেই পুরো দুনিয়া থেমে যায় তার। আব্রাহামের মাথার ভেতরের সমস্ত পুলিশের ফাইল, আইন আর যুক্তি এক নিমেষে ওলটপালট হয়ে গুলিয়ে গেল। সবেমাত্র গোসল শেষে বের হয়ে আসা নিশার গায়ের ফর্সা চামড়াটা পানির ছোঁয়ায় আরও বেশি উজ্জ্বল আর কাঁচা দেখাচ্ছে। তার ভেজা ঘন লম্বা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে আছে। সেখান থেকে 2-1 ফোঁটা পানি টুপ টুপ করে তার গলার হাঁসুলির হাড় বেয়ে নিচে নেমে যাচ্ছে। তার পরনে কালো সালোয়ার কামিজ, কিন্তু ভেজা শরীরের সাথে লেপ্টে থাকায় তার শরীরের প্রতিটি বাঁক আর নিখুঁত গড়ন বোঝা যাচ্ছে। চোখের পাতাগুলো ভেজা থাকায় তার চাউনিতে অন্য দিনের সেই হিংস্রতা নেই, তার বদলে এক অদ্ভুত মায়া কাজ করছে। কে ইন্সপেক্টর সাহেব, সকাল সকাল আমার ভাঙা ঘরে কি মনে করে? নিশা বেখেয়ালে ধপাস করে তার সামনে একটা সোফায় বসে পড়ল। আব্রাহাম ক্রুশ মন্ত্রমুগ্ধের মতো নিশার ওই ভেজা রূপের দিকেই তাকিয়ে রইল। তার অবাধ্য চোখ দুটো নিশার ভেজা গলার ওপর থেকে কিছুতেই সরতে চাইছিল না। তারপরও নিজেকে সামলে নিয়ে বলে, ওদেরকে আপনি মেরেছেন? কাদের মেরেছি? নিশা অবাক হয়ে জিজ্ঞেস করল। এমন একটা ভাব করছেন যেন মাত্র আকাশ থেকে পড়লেন। তবা তবা, কি বলেন এগুলো? কিছুই বুঝতে পারছি না। আব্রাহাম উঠে গিয়ে নিশার পাশে থাকা সোফার উপর হাত রেখে খানিকটা ঝুঁকে তার দিকে তাকালো। একটা মিষ্টি ঘ্রাণ আসছে, নাকে যেতেই কেমন নেশা লেগে গেল। নিশা তার হাতের দিকে একবার তাকিয়ে এক ঝটকায় তাকে সরিয়ে দিল। আব্রাহাম একটু হেসে সানগ্লাসটা চোখে লাগালো। আপাতত পুলিশের সন্দেহের তালিকায় আপনার নাম 1 নম্বরে, তাই আবার আসবো, এই টাইমেই আসবো। আর নতুন গোলাপ গাছ 3টা কিন্তু খুব সুন্দর। বলেই সানগ্লাসটা একটু নিচু করে নিশার দিকে তাকিয়ে চোখ মেরে চলে গেল। শালা লুচ্চা, শালা লুচ্চা, বাপ কা বেটা, শুধু সময়ের অপেক্ষা, তারপর বাপ বেটা দুজনকেই পাতালপুরের হুরদের কাছে পাঠিয়ে দেব। ও শিট, পাতালপুরে তো হুর থাকে না, কিউট কিউট খবিশ ডাইনি থাকে। এগুলো ভেবেই হেসে গড়াগড়ি খেল নিশা।
জামিলা হনহন করে হেঁটে এসে তার সামনে দাঁড়ালো। জামিলাকে দেখে চুপ হয়ে গেল নিশা। সমস্যা কি তোমার? বাপদাতা সম্পত্তি কি সব একাই নষ্ট করে দিবে? আমার মেয়েটার কথা কি ভুলে গিয়েছো? রাগে ফুঁসছে জমিলা। আমার বাপদাদা ফকির ছিল নাকি যে তাদের সম্পত্তি একটু খরচ করলেই হাওয়া হয়ে যাবে? তাছাড়া আমার প্রিন্সেসের জন্য কি রাখবো না রাখবো আমার খুব ভালো করেই জানা আছে। তো আমার চোখের সামনে থেকে সরো। তোমার এই চোখ কোড়া আর কুত্তার পাছার মতো মুখ দেখতে ভালো লাগে না। হাসবা বেশি বেশি, হার্ট ভালো থাকবে। জামিলা হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। তারপর কিছু না বলেই হনহন করে হেঁটে চলে গেল। নিশা সোফায় টান টান হয়ে শুয়ে পড়ল। মিস্টার অভদ্র রায়ান। ওহ না তো, কি যেন নাম। ওহ মনে পড়েছে, মিস্টার অব্র রায়হান। আজ তোমাকে উড়িয়ে দেব। একটা বাইক নিয়ে কত ঢং তোমার। রাত তখন প্রায় 2টা। চারপাশে রাতে নিঝুমভাবে মেতে থাকা হাইওয়েটা চাঁদের আলোয় চকচক করছে। এমন সময় ইঞ্জিনের বিকট গর্জন তুলে হাইওয়ে ধরে 100 স্পিডে ছুটে আসছিল 3টা বাইক। হঠাৎ পেছন থেকে কুচকুচে কালো রঙের একটা বাইক যেন উল্কাপিণ্ডের মতো ধেয়ে এসে এক নিমেষে তাদের 3জনকে টপকে চোখের আড়ালে চলে গেল। অভ্রের চোয়াল শক্ত হয়ে উঠল। সে চিৎকার করে বলল, স্পিড বাড়া। 3জনই বাইকের এক্সেলেটরের শেষ মোচড় দিল, কিন্তু কিছু দূর যেতেই তারা দেখল সেই বাইকটি রাস্তার মাঝখানে আড়াআড়িভাবে স্ট্যান্ড করে রাখা। 3জনে একসাথে সজোরে ব্রেক কষে বাইক থামালো। 3 জোড়া হেডলাইটের তীব্র হ্যালোজেন আলো গিয়ে পড়ল সেই বাইক আর তার আরোহীর ওপর। অল ব্ল্যাক লেদার জ্যাকেট আর টাইট ফিটিং জিন্স পরা সেই চালক ধীরলয় তার ব্ল্যাক ভাইজারওয়ালা হেলমেটটা মাথা থেকে খুলে আনলো। হেলমেটটা আগলা হতেই এক ঢাল ঘন লম্বা কালো চুল রাতের বাতাসে ডানায় ভর করে চারিদিকে ছড়িয়ে পড়ল। হেডলাইটের ব্যাকলাইটিংয়ের নিশার নিখুঁত সাজসজ্জাহীন রূপ চোখ ধাঁধিয়ে দিল সবার। জ্যাকেটের চেইনটা সামান্য নামানো, গলায় হালকা ঘাম আর সাথে থাকা চেইনগুলো চকচক করছে। তাকে দেখে সোহান আর ঈশানের মুখ হা হয়ে গেল। ঈশান তাকে দেখে এক লাফে গাড়ি থেকে নেমে গিয়ে ছুটে তার কাছে গিয়ে হ্যাংলার মতো হাত বাড়িয়ে এগিয়ে বলল, হাই, আমি নিশান। নিশা তার দিকে এমনভাবে তাকালো যেন নিশান নামের কোনো বস্তুর অস্তিত্বই সেখানে নেই। তখনই অভ্র ঈশানের কলার ধরে এক টানে পেছনে সরিয়ে দিল। সে নিজে এসে ঈশার মুখোমুখি দাঁড়ালো। তাদের মাঝখানের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। অভ্রের চোখ জ্বলছে। ক্রিমিনাল নিশা মল্লিক মাঝরাতে রাস্তায় এভাবে রূপের ফাঁদ পেতে ডাকাতি করার নতুন ব্যবসা খুললেন নাকি একটা নিজস্ব গাড়ি নাই বলে শেষমেশ এই 2 চাকার ভিখারির বাইক নিয়ে আমাদের কাছে ভিক্ষা চাইতে আসছেন? কথাটা শোনা মাত্রই নিশার ভেতরের বাঘিনী জেগে উঠল। সে বাইক থেকে নেমে অভ্রের একদম বুকের কাছে এসে দাঁড়ালো। দুজনের চোখেই তখন আগুন। কি বললেন? আবার বলুন তো, কেমন সাহস আছে দেখি। বলেছি ভিখারি বাইক, কানে যায় না? তারা এতটাই কাছে চলে এসেছিল যে মনে হচ্ছিল এই বুঝি মারামারি লেগে যাবে। পরিস্থিতি বেগতিক দেখে সোহান আর ঈশান ছুটে এসে অভ্রকে টেনে ধরল। ভাই শান্ত হ, চল এখান থেকে। অভ্র ফুঁসতে ফুঁসতে গিয়ে নিজের বাইকে বসলো। সোহান আর ঈশানও বাইক স্টার্ট দিল। নিশা তখন অলরেডি তার কালো পঙ্খিরাজের উপর উঠে বসেছে। সে হেলমেটটা মাথায় গলানোর আগে অভ্রের দিকে তাকিয়ে গাঁজলা বাঁকা হাসি দিল। রেস তো বাঘে সিংহে হয় অভদ্র রায়ান। রাস্তার ঘেউ ঘেউ করা কুকুরদের সাথে নিশা মল্লিক রেস খেলে না। নেক্সট টাইম সামনে পড়লে বাইকের হর্ন বাজিয়ে সাইড চাইবেন, কেমন? কথাটা তীরের মতো গিয়ে লাগলো অভ্রর বুকে। সে রাগে বাইক থেকে নেমে আবার তেড়ে যাইতে চাইল। হোয়াট দ্য হেল! কিন্তু অভ্র এক পা ফেলার আগেই নিশা বাইকের এক্সিলেটরে সজোরে মোচড় দিল। কান ফাটানো গর্জন তুলে এক ঝাপটা ধুলো অভ্রের মুখে উড়িয়ে দিয়ে নিশার বাইক চোখের পলকে রাতের অন্ধকারে হাওয়া হয়ে গেল। নিশা চলে যেতেই অভ্রের মুখের রাগ মিলিয়ে গিয়ে তার ঠোঁটের কোণে ঠাঁই পেল এক অদ্ভুত বাঁকা হাসি। হেলমেটটা মাথায় দিয়ে গাড়ি স্টার্ট করে গুনগুন করে গাইল, हम नोभा मैंने तू है तो मेरी सांसें चले, बता दे कैसे मैं जीऊंगी तेरे बिना। ভোরের আলো পৃথিবীতে নামার সাথে সাথেই চারপাশের গাছপালায় পাখিদের কিচিরমিচির শুরু হয়ে গেল। ভোরের মিষ্টি ঠান্ডা বাতাস জানালার পর্দা ঠেলে ঘরের ভেতরে ঢুকছে।
কিন্তু নিশার ঘরে তখনও এক গভীর নিঝুম নীরবতা। সারা রাত বাইক চালানোর পর নিশা চাদরটা মুড়ি দিয়ে কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে। রান্নাঘর থেকে জাহানারা বেগমের ভাজি আর পরোটার সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। ঠিক সকাল 7:30টায় নিশাদের বাড়ির সদর দরজার কলিং বেলটা একটানা আর কর্কশভাবে বেজে চলেছে। রহিমা, এই রহিমা, কোথায় গেলি? দরজা খোল। রহিমার কোনো সারা শব্দ নেই। জাহানারা বেগম হাতের খুন্তিটা রেখে বিরক্ত মুখে এসে দরজা খুললেন। দরজা খুলতেই একটু অবাক হলেন, সাথে বিরক্তও হলেন। সামনে দাঁড়িয়ে আছে মফিজ জমিদার, তার পেছনে 4 জন লোক দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে সারা রাতের কান্নার ছাপ, চুলগুলো উস্কো খুস্কো, আর পরনের পাঞ্জাবিটা কুঁচকে আছে। জাহানারা বেগম থতমত একটু দৃঢ় গলায় বললেন, কি চাই এত সকালে এখানে? জমিদার একটা দীর্ঘশ্বাস ফেলে ভাঙা গলায় বললেন, ভাবি, নিশা মা জননী কি ঘরে আছে? আমার সর্বনাশ হইয়া গেছে ভাবি। আবার সোনার টুকরা পোলা মোবারক রে কেবা কাঠা জ্যান্ত পুড়াইয়া মারছে। আমি নিশার কাছে আসছি। জাহানারা বেগমের খুব হাসি পেল, কিন্তু সাথে সাথে নিজেকে সংযত করে বললেন, এখানে নিশা কি করতে পারি? যাই হোক, ভেতরে এসে বসেন, আমি ওরে ডেকে আনছি। জাহানারা বেগম হন হন করে নিশার ঘরে ঢুকলেন। নিশার চাদরটা একটানে সরিয়ে দিয়ে চিল্লিয়ে বললেন, আই হারামজাদি, ওঠ, সূর্য মাথায় উঠছে, ওঠ বলছি। জমিদার এসেছে দলবল নিয়ে, কান্নাকাটি করতেছে, তোরে ডাকে। নিশা চোখ না খুলে একটা বালিশ মাথার উপর চেপে ধরে বলল, ধুর মা, সকাল সকাল কোন গভীর ডিস্টার্ব করতে আসে? ওরে বলো আমি মারা গেছি, বিকেলে আসতে। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো তোমার। জমিদার আসছে, তোর পাছায় লাথি দেওয়ার আগে জলদি বাইরে আয়। জাহানারা ধমক খেয়ে নিশার চোখ রগড়াতে রগড়াতে বিছানায় উঠে বসলো। মুখে একটা শয়তানি হাসি ফুটে উঠল ওর। ও, তাহলে মুবারকের বাপের ঘুম ভাঙছে এতক্ষণে। নিশার পরনের লুঙ্গিটা শক্ত করে গিট দিয়ে গামছাটা ঘাড়ের উপর দিয়ে চুলগুলো একটা হাত খোপা করে ড্রয়িং রুমে এসে ঢুকলো। চৌধুরী সাহেব নিশাকে দেখা মাত্রই সোফা থেকে উঠে এসে প্রায় নিশার পা জড়িয়ে ধরার ভঙ্গিতে কান্না শুরু করে দিলেন। ও নিশা মা, তুই এখন আমার শেষ ভরসা গো মা, আমার মা। আমার ওই নিষ্পাপ সোনার টুকরো মোবারক পোলাটা, ও তো একটা পিঁপড়ারেও কোনো দিন কামড় দেয় নাই মা। কোন পাশাত কোন জল্লাদ আমার অমন চাঁদের মতো পোলাটার ওই কাঠের দোকানে জ্যান্ত পুরাইয়া কয়লা বানাই দিল মা। আমি ওই সব কেমনে সইব? নিশা সোফায় একটা পা তুলে আরাম করে বসলো। চৌধুরী সাহেবের এই ন্যাকা কান্না দেখে তার ভেতরে হাসির তুফান উঠছিল। মুখে চরম গম্ভীর আর সমবেদনার একটা ভাব এনে নিশা বলল, আহারে চাচা, খুবই দুঃখের কথা, কান্না পাচ্ছি আমার। মোবারক ভাই এত ভালো ছেলে ছিল। পরশু দিনও তো দেখলাম একটা মেয়ের ওড়না ধরে টানতা ছিল। মানে আপনি তো জানেনই সে কতটা শৌখিন ছিল। তা পুলিশ কি বলে? চৌধুরী সাহেব পাঞ্জাবির কোনা দিয়ে নাক মুছতে মুছতে বললেন, ওই আব্রাহাম পুলিশ একটা পিশাচ। সে উল্টো আমারে শোনায় আমার পোলা নাকি পাপ করছিল। মারে, এই শহরে তোমার চেয়ে বড় গ্যাংস্টার আর ডন তো কেউ নাই। তোমার নাম শুনলে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। তুমি আমার পোলার খুনিরে খুঁজা বাইর কইরা দাও মা, আমি ওরে নিজের হাতে কুচি কুচি করতে চাই। নিশা মনে মনে বলল, ও, আমারে কুচি কুচি করবা? তোমার মরহুম বাপের সাধ্য নাই। নিশা একটা চিন্তিত ভাব ফুটিয়ে টেবিলের উপর আঙ্গুল দিয়ে বলল, দেখুন চৌধুরী চাচা, কেসটা কিন্তু খুবই জটিল। যে বা যারা এই কাজ করছে তারা খুবই ডেঞ্জারাস আর প্রফেশনাল মনে হচ্ছে। পুলিশের চোখ ফাঁকি দিয়া এই খুনির হদিশ বের করা মুখের কথা না। আমার পুরা গ্যাং নামাতে হবে, চন্দন বাদনদের দিন রাত খাটতে হবে, অনেক খরচ আছে চাচা। চৌধুরী সাহেব পকেট থেকে রুমাল বের করে বললেন, টাকার চিন্তা কইরো না মা, কত টাকা লাগবে বলো? নিশা তার চোখের মনে দুটো সরু করে ঠোঁটের কোণে একটা হাসি ফুটিয়ে বলল, একদম ফিক্সড রেট চাচা, 15 লাখ টাকা। আজকের মধ্যে পুরোটা দিতে হবে। রাজি? চৌধুরী সাহেব 1 সেকেন্ডও ভাবলেন না, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। তোমার যত টাকা লাগে আমি দিব। তুমি আজ থেকে মিশনে নাইমা যাও, আমার পোলার আত্মা যেন শান্তি পায়।
নিশার মনে যে কী পরিমাণ আনন্দ হচ্ছে, মনে হচ্ছে এখনই লুঙ্গি ডান্স গান বাজিয়ে মফিজ জমিদারের হাত ধরে নাচতে। সে মনে মনে বলল, বাহ রে দুনিয়া, মোবারকরে মারতেও আমার 1 টাকা খরচ হয় নাই, আর এখন ওরে মারার পুরস্কার ওরই বাপের কাছ থেকে 15 লাখ টাকা নিতাছি। নিশা মল্লিক, তুই আসলেই এক পিস। চাচা, আপনি এখন শান্তিতে বাড়ি গিয়া পোলার 40-এর আয়োজন করেন। নিশা মল্লিক যখন দায়িত্ব নিছে, খুনিরে আপনার চোখের সামনে এনে দাঁড় করাবেই। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। চৌধুরী সাহেব আবার কেঁদে সবাইকে নিয়ে বিদায় হলেন। তারা চলে যেতেই নিশা ড্রয়িং রুমের সোফায় শুয়ে এক বিশাল অট্টহাসি দিল। খিরে মোবারক, লাউরার বাল, দেখো সময়, দেখ দেখ ভালো করে দেখ, তোকে মেরে আবার তোর বাপের কাছ থেকে টাকা নিলাম, আর তুই আমার পালছিস। বলেই আবার উন্মাদের মতো হাসতে লাগলো। জাহানারা বেগম খুন্তি গরম করে নিয়ে এসে সামনে দাঁড়ালেন। তাকে দেখে নিশা অবাক। কি হলো জান, এই নরকের ডান্ডা দিয়ে কি করতে চাও? এটা দিয়ে তোর ঠোঁটের উপর বসাবো, যাতে আর হাসি বার না হয়। আয় এদিকে আয়। একদম না, সরে যাও আমার কাছ থেকে। সাগর ডাইনি কোথাকার। কে বললি জানোয়ার? আমি ডাইনি? তোর মা ডাইনি? আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। জাহানারা বেগম তেড়ে গেলে নিশা এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে বাইরে চলে যায়। সে বাইরে যাওয়ার সাথে সাথে জাহানারা তার মুখের ওপর দরজা লাগিয়ে দেয়। আরে জানু, দরজা খোলো, আমি এখনো দাঁত ব্রাশ করি নাই। দাঁত তো ব্রাশ করতে দাও। ভেতর থেকে কোনো সাড়া পেল না। কোনো উপায় না পেয়ে নিশা হাঁটতে হাঁটতে পাশের সালামের দোকানে চলে যায়। নিশাকে দেখে সালাম উঠে দাঁড়িয়ে সালাম দেয়। ঢং বাদ দে বাল, একটা ব্রাশ আর পেস্ট দে। সালাম তাড়াতাড়ি করে এনে দেয়। নিশা সেখানে বেঞ্চের উপর বসে দাঁত ব্রাশ করতে শুরু করে। ঠিক তখনই হর্ন বাজিয়ে অভ্র রায়ান তার চকচকে বাইক নিয়ে এসে সালামের দোকানের সামনে থামল। চোখে সানগ্লাস, হাতে দামি ঘড়ি। সে নামতেই তার নজর পড়ল বেঞ্চে বসা নিশার দিকে, যেখানে নিশা পুরো মুখে ফেনা মেখে, চুলে এলোমেলো লুঙ্গি আর শার্ট পরে পাগলের মতো ব্রাশ ঘষছে। অভ্র নাক সিটকে এমন এক অভিব্যক্তি দিল যেন সে দুনিয়ার সবচেয়ে জঘন্য কিছু দেখে ফেলেছে। সে এক হাত দিয়ে নাক ঢেকে বাঁকা হেসে বলল, হায় রে নিশা মল্লিক, পরশুদিন দেখলাম ভিখারি বাইক নিয়ে রাজত্ব করছেন, আর রাজ দেখি রাস্তার বেঞ্চে বসে নিজেই ভিখারির মতো দাঁত মারছ। হায় রে স্ট্যাটাস, আপনার এই ফেনা ভরা মুখ দেখলে তো বাঘ ভয় জঙ্গলে পালাই যাবে। একটা ভালো টুথব্রাশ কেনার টাকাও নাই, চান তো আমি কয়েকটা কিনে দিই। নিশার ব্রাশ করা থেমে গেল। সে ধীরে ধীরে মুখ থেকে ব্রাশটা বের করলো। মুখ ভর্তি সাদা ফেনা। অভ্র তখনও নিজের স্মার্টনেস জাহির করতে ব্যস্ত। নিশা মুহূর্তের মধ্যে বিদ্যুৎ গতিতে উঠে গিয়ে অভ্রের একদম গা ঘেঁষে দাঁড়ালো। তারপর নিজের গালের ওই ফেনা ভরা ব্রাশটা অভ্র ধপধপে সাদা মুখে চেপে ধরলো সজোরে। অভ্রর মুখ ভর্তি কোলগেটের তিতা ফেনা আর নিশার সকালের বাসি দাঁতের ফেনার সংমিশ্রণে অভ্রর চোখ দিয়ে জল বেরিয়ে আসার দশা। সে হক্ত হক্ত করতে করতে গাল ডলতে লাগলো, তার বমি ঠেলে আসার জোগাড়। অভ্র হাঁপাতে হাঁপাতে সালামের দিকে হাত বাড়িয়ে চিৎকার করে বলল, জলদি পানি দেন, দম বন্ধ হয়ে আসছে। সালাম পানি এগিয়ে দিতেই নিশা চোখ পাকিয়ে বলল, সালাম, ওই পানির গ্লাসে যদি হাত দিছোস, তোর এই দোকান কালকেই আমি মাটির সাথে মিশাই দেবো। একটু শুয়ে নেন, ফেনাটা শরীরের ভেতর গেলেই ভেতরটা একদম ফ্রেশ হয়ে যাবে। সালাম ভাই পানির গ্লাস সরিয়ে ফেলল। অভ্র তখন বমিতে কুকড়ে যাচ্ছে। নিশা হাত কোমরে রেখে দাঁত খিচিয়ে বলল, কি হলো অভ্রবাবু, খুব তো স্ট্যাটাস দেখাচ্ছিলেন, এবার বোঝেন নিশা মল্লিকের ব্রাশ আর আমার রাগের ফিনিশিং কেমন। অভ্র কোনো মতে রুমাল দিয়ে মুখ মুছে বাইক নিয়ে ঝড়ের গতিতে সেখান থেকে উধাও। নিশা তখন সালামের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে বলল, সালাম, এক কাপ চা দে তো। আকাশের মুখটা সকাল থেকেই ভার হয়েছিল, আর দুপুরের দিকে মেঘের দল বেঁধে এসে পুরো আকাশটাকে কালো চাদরে ঢেকে দিল। সূর্যমামার অপয়া মুখটা আর কোনো মতেই দেখা যাচ্ছে না সকাল থেকে। অবশেষে মেঘের বুক চিরে ঝুমঝুম শব্দে নেমে এলো আষাঢ়ের প্রথম পশলা বৃষ্টি।
বর্ষাকাল তার যৌবনের পুরো রূপ নিয়ে প্রকৃতির বুকে তার আলতারঙা পা রাখল। টিনের চালের ওপর বৃষ্টির রিনিঝিনি শব্দ কোনো অচেনা বাদ্যযন্ত্রের সুরের মতো বাজতে লাগলো। ধুলোবালিতে ধূসর হয়ে থাকা চারপাশের গাছপালাগুলো বৃষ্টির ছোঁয়ায় প্রাণ ফিরে পেয়ে একদম গাঢ় সবুজ রূপ ধারণ করলো। কদম ফুলগুলো তাদের সাদা হলুদ পাপড়ি মেলে বৃষ্টির পানিতে ভিজছে, আর তার মিষ্টি সুবাস বাতাসে ভেসে বেড়াচ্ছে। পায়ের উপর পাথুলে বসে আছে আব্রাহাম, হাতে এক কাপ রং চা, চায়ের কাপের ভেতরে 2-3টা কাটার লেবুর টুকরো। চায়ে চুমুক দিয়ে তিনি বাইরের মেঘলা আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছেন। ঠিক তার পাশের চেয়ারটাতেই ঘেঁষে বসে আছে সাব ইন্সপেক্টর শায়লা। বয়স 21 বা 22, তার বেশি হবে না। দেখতে বেশ সুশ্রী ও টানা টানা চোখ, গায়ের রং উজ্জ্বল ফর্সা। ইউনিফর্মের ওপরের বোতাম দুটো ইচ্ছে করেই খোলা রেখে সে বসে আছে। 3 দিন হলো সে এখানে জয়েন করেছে। তার চোখ একবার বাইরের দিকে, আরেকবার আব্রাহামের সুগঠিত শরীরের ওপর। তার চেয়ারটা আব্রাহামের আরো কাছে টেনে আনলো। তারপর নিজের ভেজা ঠোঁটটা কামড়ে একটু এগিয়ে গিয়ে আব্রাহামের কানের কাছে ফিসফিস করে বলল, স্যার, বাইরে যা ওয়েদার হয়েছে না, এই ঠান্ডায় একা একা লেবু চা খেয়ে কি আর শরীর গরম হয়? অন্য কিছুর দরকার ছিল না। এই বলে সে টেবিলের নিচে নিজের পা দিয়ে আব্রাহামের বুট জুতোয় আলতো করে চাপ দিল। আব্রাহাম গম্ভীর হয়ে রইল। তার মন কি বলছে তা তার কোড়া চোখ আর গম্ভীর মুখ দেখে বোঝার উপায় নেই। সে কোনো জবাব দিল না। শায়লা আব্রাহামের মুখের দিকে তাকিয়ে তার ভাব বোঝার চেষ্টা করছে। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে আব্রাহাম ভেতরের দিকে মুখ ফিরিয়ে চড়া গলায় ডাকলেন, রতন। রতন দৌড়ে এলো। জি স্যার, বলুন। আব্রাহাম হাতঘড়ির দিকে তাকিয়ে বললেন, বৃষ্টির কারণে আজ থানায় আর তেমন কাজ নেই। তুমি বাকি সবাইকে নিয়ে আজ তাড়াতাড়ি বাড়ি চলে যাও। নাইট ডিউটির ফোর্স ছাড়া বাকিদের ছুটি। রতন চলে যেতেই আব্রাহাম চোখের ইশারায় শায়লাকে ওখানেই বসে থাকার ইঙ্গিত দিলেন। শায়লার ঠোঁটের কোণে তখন এক চতুর হাসি ফুটে উঠল। কিছুক্ষণের মধ্যেই থানার বড়বাবু আর বাকি কনস্টেবলরা যে যার মতো ছাতা মাথায় দিয়ে বেরিয়ে গেল। পুরো থানা চত্বর এখন একদম নিঝুম, শুধু বাইরে বৃষ্টির একটানা গর্জন আর ভেতরের আবছা অন্ধকার। সবাই চলে যেতেই আব্রাহাম চেয়ার ছেড়ে উঠে ভেতরের ওসির পার্সোনাল রুমের দরজাটা খুলে ভেতরে ঢুকলেন। শায়লাওয়ার এক মুহূর্ত দেরি না করে বেহায়া বিড়ালের মতো নিঃশব্দ পায়ে তার পেছনে পেছনে ঘরে ঢুকে ভেতর থেকে দরজাটা লক করে দিল। ঘরের ভেতরের আবছা আলো শায়লা বেলটা খুলে টেবিলের উপর ছুঁড়ে ফেলল। আব্রাহাম তার চওড়া 2 কাঁধ সোজা করে শায়লার দিকে এগিয়ে গেলেন। শায়লা আব্রাহামের শার্টের কলার ধরে নিজের দিকে টেনে নিল। আব্রাহামের শক্ত হাতের বাঁধনে শায়লা নিজেকে পুরোপুরি সঁপে দিল। বাইরে বৃষ্টি, তাই নিশা ঘুম। এটা তার অনেক দিনের অভ্যাস। বৃষ্টি পড়ার সাথে সাথে তার ফ্যান চালিয়ে কম্বল গায়ে দিয়ে ঘুম দিতে হবে। বৃষ্টির এই ঠান্ডা আমেজে কম্বলের ওম নিয়ে ঘুমানোর চেয়ে শান্তি দুনিয়াতে আর কিছুতেই নেই তার। নিশা তখন গভীর ঘুমে আচ্ছন্ন, পুরো পৃথিবীর কোনো হুঁশই নেই তার। এমন সময় নিশার মাথার পাশে রাখা ফোনটা কেঁপে উঠে একটা নোটিফিকেশনে। ঘুমের ঘরে বিরক্তিতে একটা গোঙানি দিয়ে নিশা একটু মুচড়ে উঠল। কম্বলের ভেতর থেকে একটা ফর্সা হাত বের করে ফোনটা হাতড়ে নিল। এক চোখ বন্ধ রেখে আর অন্য চোখটা কোনো মতে পিটপিট করে মেলে লকটা খুলল সে। হোয়াটসঅ্যাপে আননোন নাম্বার থেকে পাঠানো একটা ভিডিও ক্লিপ। ভিডিওটা প্লে করতেই নিশার ঘুমো ঘুমো চোখ দুটো এক নিমেষেই বড় বড় হয়ে গেল। ভিডিওটা শেষ হতেই নিশার ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। তার চোখ আনন্দে ছলছল করে উঠল। হয়তো যা আশা করেছিল তার থেকেও বেশি কিছু পেয়ে গেছে। সে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, রাস্তায় থাকা কুত্তার ভাদ্র মাস আর কিছু থানায় থাকা কুত্তার আষাঢ় মাস। নিশা ফোনটা লক করে পাশে ছুঁড়ে ফেলল। আনন্দে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে সে আবার কম্বলটা টেনে একদম নাক পর্যন্ত ঢেকে দিল। তারপর এক পাশ ফিরে মুখে সেই শয়তানি হাসিটা নিয়েই আবার নাক ডেকে গভীর ঘুমে তলিয়ে গেল। এতিমখানার সামনের বড় মাঠটা পানিতে থই থই করছে। জায়গায় জায়গায় কাদা জমে গেছে, কিন্তু সেই কাদা আর বৃষ্টিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এতিমখানার বাচ্চারা মনের আনন্দে একটা জরাজীর্ণ ফুটবল নিয়ে খেলায় মেতে উঠেছে।
খালি গা, বৃষ্টির পানিতে শরীর চকচক করছে, আর মুখে এক অনাবিল আনন্দের চিৎকার। সেই সময় রাস্তার একপাশে একটা বাইক দাঁড় করানো ছিল। বাইকের উপর হেলান দিয়ে একজোড়া বাদামি চোখ দৃষ্টি নিক্ষেপ করে রইল বাচ্চাদের নিষ্কলুষ আনন্দের দিকে। সবসময় গম্ভীর থাকা দুটো সুন্দর চোখে তখন এক অদ্ভুত শূন্যতা আর মুগ্ধতা। দূর থেকে ছাতা মাথায় দিয়ে যাচ্ছিলেন করিম চাচা। অভ্র রায়ানকে ওভাবে এতিমখানার মাঠের দিকে তাকিয়ে থাকতে দেখে বুড়োর বুকটা ধক করে উঠল। সে মনে মনে ভাবল, এ তো মিস্টার এয়ার, আবার এতিম বাচ্চাগুলোর কোনো ক্ষতি করবে না তো। তাড়াতাড়ি করে পকেট থেকে পুরনো বাটন ফোনটা বের করে কাঁপতে কাঁপতে নিশার নম্বরে ডায়াল করলেন। ও পাশে নিশা তখনও কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছিল। ঘুমের ভেতরে ফোন তুলে বলে, হ্যালো নিশুমা, জলদি আয় মা, এয়ার সাহেব আবার এসেছে। অভ্রের নাম শোনা মাত্রই নিশার চোখের ঘুম এক ঝটকায় কর্পূরের মতো উড়ে গেল। শালা ওই অভদ্র রায়ান আমাকে ভদ্র হয়ে থাকতে দিবে না, পাল। কম্বল ছুঁড়ে ফেলে সে এক লাফে বিছানা থেকে নামলো। হেলমেটটা হাতে নিয়ে সে ঘর থেকে বের হয়ে গেল। ভারী বৃষ্টির মধ্যে বাইক স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে মাঠের দিকে রওনা দিল। বাচ্চাদের একজন জোরে শট মারতেই চামড়ার ফুটবলটা বৃষ্টির পানি ছিটকে এসে সরাসরি রাখলো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অভ্রের বুকে। কাদা আর পানি ছিটকে তার রেইনকোটটা নষ্ট হয়ে গেল। বলের দিকে সবার দৃষ্টি থাকায় অভ্রকে দেখে বাচ্চাদের ভয় গলা শুকিয়ে আসছে। একে অপরের দিকে তাকাচ্ছে আর ভাবছে আজ বুঝি কপালে শনি আছে। অভ্র একবার কাদার দিকে তাকালো, তারপর ধীর পায়ে মাঠে নেমে এসে বলটা হাতে তুলে নিল। তার মুখটা তখনও গম্ভীর। বাচ্চারা ভয় একে অপরের পেছনে লুকোচ্ছে। অভ্রের সেই ফর্সা গম্ভীর মুখে হঠাৎ এক টুকরো হাসি ফুটে উঠল। সে হাতের বলটা মাটিতে ড্রপ করে এক ঝটকায় গা থেকে রেইনকোটটা খুলে ছুঁড়ে মারল বাইকের উপর। রেইনকোটটা সরতেই বৃষ্টির পানিতে অভ্রের পরনের কালো টি শার্টটা বৃষ্টির পানিতে ভিজে শরীরের সাথে লেপ্টে গেল। জিম করা চওড়া বুক, সিক্স প্যাক অ্যাবস আর সুগঠিত বাইসেপের প্রতিটা খাঁজ যেন সেই ভেজা কাপড়ের ওপর দিয়ে আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে। তার মাথার ছোট করে ছাটা চুলগুলো বেয়ে বৃষ্টির পানি টুপটুপ করে কপালে আর গালে পড়ছে। চোখ দুটো বৃষ্টির ছাটে তার ভেজা। ঘন পাপড়ির নিচে থাকা বাদামি চোখের মনে দুটো যেন এক অদ্ভুত আলোয় ছড়াচ্ছে। সেই চোখে আছে এক নিষ্পাপ শিশুর মতো আনন্দ। আমাকেও খেলতে নিবে? অভ্র চড়া হেসে বাচ্চাদের দিকে বলটা পাস করে দিল। বাচ্চারাও এক সেকেন্ডে সব ভয় ভুলে চেঁচিয়ে উঠল, ইয়ে, আসেন ভাইয়া। কাদা আর বৃষ্টির তোয়াক্কা না করে এতিম বাচ্চাদের সাথে স্লাইডিং ট্যাকলে মেতে উঠল অভ্র। গোল করে সে বাচ্চাদের কোলে তুলে নিয়ে উল্লাস করতে লাগলো। মাঠের এক কোণে এসে থামল নিশা। বাইক স্ট্যান্ড করেই সামনে তাকাতেই ভূত দেখার মতো চমকে ওঠে নিশা। সে চোখ বড় বড় করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। দ্য গ্রেট অভ্র রায়ান পুরো গায়ে কাদা মেখে টি শার্ট ভিজিয়ে খালি পায়ে এতিমখানার বাচ্চাদের সাথে বৃষ্টির পানিতে ভিজে ভিজে ফুটবল খেলছে আর খিলখিল করে হাসছে। এটাও সম্ভব? তখনকার সেই নিষ্পাপ বাদামি চোখের হাসিটার দিকে তাকিয়ে নিশার বুকের ভেতর কেমন যেন ওলট পালট হতে লাগলো। পরিস্থিতি স্বাভাবিক বুঝে নিশা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই একজন নিশাকে দেখে নিশা আপু বলে জোরে চেঁচিয়ে উঠল। সাথে সাথে অভ্রত চোখ গেল একটু দূরে দাঁড়িয়ে থাকা নিশার দিকে। সে তাকিয়ে আছে নিশার দিকে, চোখের পলক ফেলতে ইচ্ছে করছে না। তবুও ওই বেয়াদব বৃষ্টির পানি মাঝে মাঝে চোখ বুঝতে বাধ্য করছে। বাচ্চাগুলো ছুটে গিয়ে নিশাকে ঘিরে ধরলো, আবদার করলো তাদের সাথে ফুটবল খেলার। নিশা কেন জানে না তাদের কোনো কথাই না করতে পারে না। নিশা তাদের কথায় রাজি হয়ে এগিয়ে আসতে লাগলে অভ্র চলে যাওয়ার জন্য বাইকের দিকে হাঁটা শুরু করলো। তখন দুজন দৌড়ে গিয়ে তাকে ধরলো আর খেলার বায়না করলো। তখন নিশা বলে উঠল, বাঘ দেখলে বিলাই আর মাঠে থাকে না, তাই লেজ গুটিয়ে পালাচ্ছে, যেতে দেও নাকি। কথাটা অভ্রের মাথায় বড় একটা আঘাতের মতো আঘাত করলো। সে আবার ফিরে এসে নিশার ভেজা চোখের দিকে তাকিয়ে বলে, অভ্র রায়ান বিলাই না, খেলা শুরু করো। বাচ্চারা খুব খুশি হলো এই ভেবে তারা বুঝি একটা সুন্দর ফুটবল ম্যাচ খেলবে।
কিন্তু কিছুক্ষণের মধ্যেই ম্যাচের পুরো নকশা আর তাদের ভাবনা পুরোপুরি বদলে গেল। মাঠটা ছোটোখাটো একটা রণক্ষেত্রে পরিণত হলো। সেখানে যোদ্ধা 2 জন আর তলোয়ার একটা। ফুটবলটা যার পায়েই যায় সে গোলপোস্টে শট না মেরে অন্যজনের গা টিপ করে সজোরে লাথি মারে। নিশা পুরো শক্তি দিয়ে বলে লাথি মেরে সোজা অভ্রের পেটে গিয়ে লাগালো। অভ্র কাদার ভিতর স্লাইড করতে এসে বলটা কেড়ে নিয়ে এমন জোরে শট মারলো যে বলটা গিয়ে লাগলো নিশার পিঠে। দুজন দুজনকে লক্ষ্য করে যেভাবে খেপা সারের মতো কাদা ছিটকে বল মারামারি করছিল তা দেখে বাচ্চাগুলো ভয় খেলা বাদ দিয়ে মাঠের এক সাইডে লাইন করে দাঁড়িয়ে তাকিয়ে রইল। একজনের মুখেও কোনো কথা নেই। কাদার ভেতর বলটা ড্রিবলিং করে নিশা যাচ্ছিল। নিশার পা থেকে বলটা কাড়ার জন্য অভ্র যেই না ডান পা দিয়ে সজোরে একটা লাথি মারতে গেল, অমনি কাদার ভেতর তার বাঁ পায়ের তলাটা বিশ্রীভাবে স্লিপ করে গেল। নিজেকে সামলাতে না পেরে অভ্রর ভারী শরীরটা সরাসরি গিয়ে আছড়ে পড়ল নিশার উপর। নিশা তখন পুরো অপ্রস্তুত। সেও নিজের শরীরের তাল সামলাতে পারল না। পিঠ ঠেকে গেল কাদা আর পানির নরম মাটিতে, আর ঠিক তার গায়ের ওপর ধপাস করে এসে পড়ল অভ্র। মুহূর্তের মধ্যে পুরো মাঠের সব কোলাহল যেন স্তব্ধ হয়ে গেল। শুধু অবিরাম বৃষ্টি পড়ার টুপটুপ মৃদু শব্দ। নিশার বুকের ওপর অভ্রের শক্ত পুরুষালী বুকটা লেপ্টে আছে। দুজনের নিঃশ্বাস মারাত্মক দ্রুত। গরম হাওয়া ছড়াচ্ছে একে অপরের মুখে। অভ্রর মাথার ছোট ছোট ভেজা চুলগুলো আলতো করে ছুঁয়ে ছুঁয়ে বৃষ্টির ঠান্ডা পানি ফোটায় ফোটায় টুপটুপ করে নিশার ফর্সা কাদামাখা মুখের ওপর পড়তে লাগলো। অভ্রের সেই গভীর বাদামি চোখ দুটো তখন নিশার ঠোঁট আর চোখের উপর স্থির। নিশার বুকের ভেতরটা তখন ধকধক করে কাঁপছে। জীবনে প্রথমবার কোনো পুরুষের এভাবে এত কাছাকাছি এসে সে কেমন যেন অবশ হয়ে যাচ্ছিল। বাচ্চাগুলো হাঁ করে তাকিয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। নিশা চেঁচিয়ে উঠল, শ্যাওরার পর একখান, ওঠুন না কেন? আপনার হাতের মতো শরীরের ওজনে আমার কলেজা ফুসফুস সব পিঠ দিয়ে বাইর হয়ে কাদার সাথে মিশা যাব। ওঠেন বলছি, নইলে এমন জায়গায় লাথি মারবো যে জীবনে আর কোনো দিন ফুটবল কেন লুডো খেলারও যোগ্যতা থাকবে না। নিশা নিজের পুরো শক্তি দিয়ে অভ্রের চওড়া বুকে 2 হাত দিয়ে একটা জোরালো ধাক্কা মারলো। অভ্র ছিটকে পাশের কাদার মধ্যে পড়লো। পিঠে ব্যথা পেয়ে জোরে একটা শব্দ করলো। নিশা ধর্মর করে উঠে দাঁড়িয়ে নিজের ভেজা শার্টের ওপর থেকে ভেজা কাদা ঝাড়তে ঝাড়তে অভ্রের দিকে তাকিয়ে চোখ গরম করলো। কাদার ভেতর থেকে এক লাফে উঠে দাঁড়ালো অভ্র। শরীর থেকে কাদা ঝাড়তে ঝাড়তে সে খ্যাপা সারের মতো এগিয়ে এসে নিশাকে এক জোর ধাক্কা মারতে গেলে নিশা তড়িৎ বেগে হালকা একটু সরে দাঁড়ালো। ফলে অভ্র তাল সামলাতে না পেরে আবারও পড়ে গেল। অভ্র নিশার দিকে তাকিয়ে রাগী চোখ নিয়ে বলল, আজ তোকে মেরেই ফেলবো। তুই শব্দটা নিশার অনেক অপছন্দের। একমাত্র তার মা ব্যতীত অন্য কেউ তাকে তুই করে বললে তার রক্ত গরম হয়ে যায়। নিশা কাদার উপর দিয়েই এক লাফে অভ্রের ওপর গিয়ে পড়ল। নিশা অভ্রের ভেজা টি শার্টের কলার ধরে ঝাঁকুনি দিতে লাগলো, আর অভ্র নিশার হাত চেপে ধরে তাকে আটকানোর চেষ্টা করতে লাগলো। দুজন দুজনকে কাদায় আছাড় মারার জন্য ধস্তাধস্তি করছে। পিচ্ছিল কাদার ভেতর গড়াগড়ি খাচ্ছে। তাদের দেখে বাচ্চাগুলো আর দাঁড়িয়ে থাকতে পারল না। তোমরা মারামারি কইরেন না বলেই চিৎকার করতে করতে একসাথে এসে দুজনের মাঝে ঢুকে পড়ল। 4-5 জন মিলে অভ্রের 2 পা জড়িয়ে ধরলো, আর বাকিরা নিশার কোমর আর হাত ধরে পেছনের দিকে টানতে লাগলো। বাচ্চাদের সম্মিলিত শক্তির কাছে শেষমেশ দুজনকেই থামতে হলো। নিশা হাঁপাতে হাঁপাতে অভ্রের দিকে আঙুল উঁচিয়ে বলল, আজকে এই বাচ্চাগুলোর জন্য বেঁচে গেলি, নইলে তোরে আজ কাঁদায় পুঁতে রেখে দিতাম। অভ্র কপাল থেকে ভেজা চুল সরিয়ে চোখ পাকিয়ে বলল, সেটা আমিও দেখে নিতাম। বাচ্চাদের অনুরোধে তারা দুজন শেষমেশ শান্ত হলো। নিশা উঠে শরীর থেকে কাদা ঝাড়তে ঝাড়তে বাইকের দিকে গেল। অভ্র তার রেইনকোট আর হেলমেট তুলে নিল। এরপর ইঞ্জিনের আওয়াজ তুলে একে অপরকে শেষবারের মতো এক চাউনি দিয়ে 2 দিকে যার যার বাইক নিয়ে চলে গেল। অভ্র তার ডুপ্লেক্স বাড়ির সামনে এসে বাইক থামালো। তখন তার পুরো শরীর কাদার প্রলেপে ঢাকা। হঠাৎ একটা জিনিস চোখে পড়তেই সেদিকে তাকিয়ে থাকে সে। বাইরে তখনও ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টির পানিতে ধুয়ে মুছে চকচক করছে তার বাড়ির মেন গেটের ঠিক পাশের শ্বেত পাথরের তৈরি সেই নেম প্লেটটি।
যেখানে হরফে বড় বড় করে খোদাই করে লেখা রয়েছে নিভরাসা। চাবি দিয়ে দরজা খুলে সে ড্রয়িং রুমের দিকে তাকিয়ে থমকে গেল। সোফায় বসে আছেন তার বাবা, সৎমা রেহানা বেগম। তার পরনে পাতলা নেভি ব্লু রঙের জর্জেটের শাড়ি, হাতা কাটা ছোট ব্লাউজ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, আর পুরো গা ভর্তি সোনার গহনা। তার ঠিক পাশেই ছোট বোন তানিয়া ফোনে রিলস দেখায় ব্যস্ত, আবার মাঝে মাঝে খিলখিল করে হাসছে। গাড়ি দুর্ঘটনায় অভ্রের মায়ের অকাল মৃত্যুর পর তার বাবা যখন তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রেহানাকে বিয়ে করে ঘরে আনেন, সেই দিন অভ্র এই দেশ ছেড়ে লন্ডনে চলে গিয়েছিল লেখাপড়ার জন্য। আর এই বাড়িটা অভ্রের মায়ের বানানো। অভ্রের মা মৃত রীনা চৌধুরী একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মহিলা ছিলেন। তার বিশাল সম্পত্তি এবং নিজের দাঁড় করানো ব্যবসা ছিল। তার মৃত্যুর কিছুদিন আগে সে তার নিজের সমস্ত সম্পত্তি সবার অজান্তেই অভ্রের নামে করে দিয়ে যান। দেশে আসার পর অভ্র তার বাবার বাড়িতে না গিয়ে তার মায়ের হাতে বানানো বাড়িতেই থাকছে। আজ হঠাৎ এই ত্রয়ীকে নিজের ড্রয়িং রুমে দেখে অভ্রের কপালে বিরক্তির ভাঁজ পড়ল। অভ্রকে কাদামাখা অবস্থায় ঢুকতে দেখে রেহানা বেগম এক হাত দিয়ে নাক চেপে ধরে সোফা থেকে প্রায় লাফিয়ে উঠলেন। তিনি নাক সিটকে বললেন, ওমা, এই কি অবস্থা তোমার অভ্র? রাস্তাঘাটের সুইপারদেরও তো এর চেয়ে পরিষ্কার দেখায়। তুমি কি ড্রেন পরিষ্কার করতে গিয়েছিলে নাকি? স্বামীর দিকে তাকিয়ে তার গলা জড়িয়ে ধরে আবার বলে ওঠে, দেখো তোমার ছেলের কাণ্ড, এত বড় জমিদারির মালিক আর চাল চলন একদম রাস্তার ছোট লোকদের মতো।